দ্বিতীয় হুগলি সেতুতে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দুই নেতৃবৃন্দ। একদিকে রয়েছে তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, অন্যদিকে রয়েছে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করছেন যে প্রথমে গাড়ি আটকেছেন, পরে গালিগালাজও করেছেন, কিন্তু সম্পূর্ণ নাকি মদ্যপ অবস্থায়। কি বলবেন এটা নিয়ে? দেখুন, একটা শব্দ আছে, সেটা হচ্ছে মেগালোমেনিয়াক। আমার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যতবার আমি দেখি ততবার এই মেগালোমেনিয়াক শব্দটার কথাই মনে পড়ে। কেন বলছি এই কথা? কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে আদালতের বিচারপতি ছিলেন, এবং বিচারপতি থাকার সময় আমরা দেখেছি যে উনি এরকমও আচরণ করেছেন যে উল্টো দিকে সওয়াল করতে আসা আইনজীবী তাকে জামা কাপড় খুলিয়ে, গাউন খুলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মানে যে ঔদ্ধত্য, যে অহংকার, সেদিনকে বিচারপতির চেয়ারে ছিলেন, কেউ কিছু বলতে পারতো না। কিন্তু আজকে আপনি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, মানুষ আপনার আচরণ লক্ষ্য করবে, সমালোচনা করবে। আপনি ভাবুন, বাবুল সুপ্রিয় ভুলে যান, তৃণমূলের নেতা মন্ত্রী ভুলে যান, বাবুল সুপ্রিয় বাংলার একজন ভূমিপুত্র। শুধু তাই না, বাবুল সুপ্রিয় গায়ক হিসেবে, আপনি রাজনীতিবিদ হিসেবে বাবুলকে পছন্দ করতে পারেন, রাজনীতিবিদ হিসেবে তার সমালোচনা করতে পারেন, আপনার প্রত্যেক অধিকার আছে। কিন্তু গায়ক বাবুল সুপ্রিয় বাঙালির গর্ব। যে বাবুল সুপ্রিয়র গান একটা সময় সারা ভারতবর্ষের মানুষ, যুবক যুবতীদের কণ্ঠে কণ্ঠে ঘুরেছে, সারা ভারতবর্ষে একাধিক সুপারহিট গান উপহার দেওয়া গায়কের নাম বাবুল সুপ্রিয়। সেই বাবুল সুপ্রিয় বাংলার গর্ব একজন যুবক, তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন গতকাল সেকেন্ড হুগলি ব্রিজে। আপনি জানেন, টোল প্লাজার সামনে, ওখানটায় সব গাড়ি গিয়ে এসে দাঁড়ায়, টোল দিয়ে বেরোয়। সেখানটা খুব স্বাভাবিক কারণে একের পর এক গাড়ি দাঁড়ায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও নিজেকে লাট সাহেব ভাবেন তিনি এখনও বিচারপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি ক্রমাগত হর্ন বাজাচ্ছে, এবং এরকম হংকিং উচিত নয়। এই সাইরেনও বাজানো হচ্ছিল, এবং আপনারা জানেন এতে পাখিদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। বাবুল সুপ্রিয়র কোনো কনভয় ছিল না, বাবুল সুপ্রিয়র গাড়ি কিন্তু কোনো হুটার বাজায়নি। সিসিটিভি ফুটেজ চেক করুন, বাবুল সুপ্রিয় নিজে গাড়ি চালাচ্ছিলেন, উনি খেয়ালও করেননি পেছনে কে রয়েছে। ক্রমাগত হংকিং এবং হর্ন বাজানোতে বাবুল কিছুটা বিরক্ত হয়ে বলেন, এত হর্ন কেন বাজাচ্ছেন? তখনও তিনি জানেন না পেছনের গাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পেছনের গাড়ি থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোট আনকোট বাবুল সুপ্রিয়র উদ্দেশ্যে বলেন, শুয়োরের বাচ্চা। একটা বিচারপতি ছিলেন, তার মুখের ভাষা এই। আসলে উনি তো সেই ধারাকেই রিপ্রেজেন্ট করছেন, যে দেশে পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেছিলেন জার্সি কাউ এবং তার হাইব্রিড বাচ্চা। যে দেশে পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে রমেশ বিদুরি, বিজেপির সাংসদ, বিরোধী মুসলমান সাংসদ দানিশ আলীকে বলে এ ভাওরে এ কাটুয়ে, একজন মুসলমান সাংসদকে এ ভাওরে এ কাটুয়ে বলে কুৎসিততম উক্তি করা দানিশ আলী তার বক্তব্যে ট্রেজারি বেঞ্চ টেবিল চাপড়ায়, সেই বিজেপির প্রতিনিধিত্ব করে অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি কার প্রতিনিধিত্ব করে? শুভেন্দু অধিকারী। কোন শুভেন্দু অধিকারী? রাজ্যের লিডার অফ অপোজিশন ও কেন্দ্রের লিডার অফ অপোজিশনের উদ্দেশ্যে বলেছিল গান্ডু। রাজ্যের লিডার অফ অপোজিশন, সে কেন্দ্রের লিডার অফ অপোজিশন রাহুল গান্ধীকে বলেছে গান্ডু, কোট আনকোট, অন ক্যামেরা বলেছে। রাজ্যের প্রধানমন্ত্রীকে বলছে ফুফা, খালা, বেগম, রোজ প্রতিনিয়ত এই বক্তব্য শুভেন্দু অধিকারী মুখ থেকে। কোনো বিজেপির নেতাকে দেখেছেন প্রতিবাদ করতে? তাই অভিজিৎ গাঙ্গুলি শিখেছে এই শিক্ষা, ও বুঝেছে যে এই ভাষায় কথা বলতে হয়, বিজেপি ওকে এই শিক্ষা দিয়েছে। তো সেই শিক্ষায় শিক্ষিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার নিজের নামই হয়ে গিয়েছিল বিচারপতির জায়গায় খারিজপতি, একটার পর একটা রায় খারিজ হয়ে গিয়েছিল। যে রায় দিত এখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় খারিজ হয়ে যেত, সুপ্রিম কোর্টে গেলে রায় খারিজ হয়ে যেত। এমনকি ভাবুন, চেয়ার বসে, বিচারপতির চেয়ারে বসেও সুপ্রিম কোর্টে সমালোচনা করছে, লোয়ার কোর্টে বসেও আপার কোর্টে সমালোচনা করছে। ও নিজেই তো ভারতের আইন ব্যবস্থাকে সবচেয়ে ধ্বংস করেছে। আপনাদের মনে থাকবে, টেলিভিশন ইন্টারভিউতে পরিষ্কার বলছে যে হ্যাঁ, আমি বিচারক থাকার সময় বিজেপি আমার সাথে যোগাযোগ করেছে, আমিও বিজেপির সাথে যোগাযোগ রাখতাম। ভাবুন, সংবিধানের শপথ নিয়ে বিচারপতির চেয়ারে বসছিল। আমরা বলেছিলাম যে বিচারপতি না, একটা দালাল, পার্টির দালালি করছে, ভবিষ্যতে কোনো উদ্দেশ্য আছে। পরে বোঝা গিয়েছিল টিকিট পাওয়ার জন্য দালালি করছে। একের পর এক ইনসিডেন্ট, 26,000 বেকার যুবক যুবতীর চাকরি খেয়ে নিতে চেয়েছিল এই দালাল। অপরাধ, তারা চাকরি করছে, তৃণমূলকে মেলাইন করতে হবে। যদি কারুর নিয়োগে অস্বচ্ছতা থেকে থাকে, তদন্ত করুক না সিবিআই। যদি 1000 লোকেরও তদন্তে দেখা যায় দোষী আছে, সে 1000কে বাদ দিক, 2000 হলে 2000কে বাদ দিক। যে ডিসক্রিপেন্সি রয়েছে, রিপোর্ট তো হয়েছে, কত 1800 কত জনের, তো এই 1800 জনের জন্য বাকি 24,000 কেন তারা শাস্তি পাবে, যারা সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে? যদি দুর্নীতি হয়ে থাকে তদন্ত হোক,
যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা বাতিল হোক, কিন্তু যারা দুর্নীতি করেনি, যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে ন্যায়ের পথে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল করতে চেয়েছিল পলিটিক্যাল এজেন্ডা স্যাটিসফাই করার জন্য, যাতে নিজের টিকিটটা সিকিওর হয়। ওর নিজের টিকিট সিকিওর করার জন্য পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীর জীবনের উপর কোপ মারতে চলেছিল অভিজিৎ গাঙ্গুলি। সুপ্রিম কোর্ট খারিজ করে দিচ্ছিল একের পর এক রায়, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সমালোচনা করেছিল। আরও সর্বনাশ যেটা করেছিল, তখনই বোঝা উচিত ছিল বাংলার মানুষের। আমি দুর্ভাগ্য তমলুকের মানুষ তারপরও এনাকে নির্বাচিত করেছেন, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তমলুকের মানুষ। আজকে তিনি যখন বিচারপতির চেয়ার থেকে অবসর গ্রহণ করেননি, তিনি তার মধ্যেই ঘোষণা করেছেন রাজনৈতিক দলে যোগদান করবেন। সেই সময় বাংলার একটি টেলিভিশন চ্যানেল এবিপি আনন্দ, তার সঞ্চালক সুমন দে ওনার একটি ইন্টারভিউ নিয়েছিলেন, যে ইন্টারভিউটা আপনারা সকলেই দেখেছি। সবচেয়ে ভয়ঙ্কর ইন্ডিকেশন ছিল সেই ইন্টারভিউতে, যখন সঞ্চালক সুমন দে প্রশ্ন করছেন যে আপনি কাকে চুজ করবেন, অপশানটা আমি পরে আসছি। অভিজিৎ গাঙ্গুলি যতদিন বিচারপতি ছিলেন, ন্যায়দ্বন্দ্বকে সামনে রেখে মাথার উপর সংবিধান এবং মহাত্মা গান্ধীর জাতির জনকের ছবি থাকত বিচারপতির আসনে যখন বসতেন। যিনি জাতির জনককে মাথার উপর শিরোধার্য করে রায়দান করার কথা, তার সামনে যখন এবিপি আনন্দের সঞ্চালক সুমন দে অপশন দিয়েছিলেন যে মহাত্মা গান্ধী না মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসে, আপনি কাকে চয়েস করবেন, একজন বিচারপতি হয়ে তার কি বলার কথা ছিল? বিচারপতি হয়ে তার বলা উচিত ছিল আমি ন্যায়কে চয়েস করব, আমি সাম্যকে চয়েস করব, আমি সংবিধানকে চয়েস করব, আমি জাতির জনক মহাত্মা গান্ধীকে চয়েস করব। বলতে পারেনি সেদিন, বলেছিল গান্ধী না গডসে আমাকে ভেবে বলতে হবে। সেদিনই বাংলার মানুষের বোঝা উচিত ছিল এর চরিত্রটা আসলে কি। গডসে গান্ধীকে গুলি করেছিল রিভলভার চালিয়ে, আর এই ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে গুলি করেছে এর নিজের রাজনৈতিক স্বার্থ চালিয়ে, নিজের বিচার ব্যবস্থায় চেয়ারে বসে নিজের মুখ দিয়ে বুলি দিয়ে গুলি করেছিল অভিজিৎ গাঙ্গুলি। গতকালকে বাবুল সুপ্রিয়র সাথে যেটা করেছে সেটা গডসের ফিজিক্যালি গুলি চালানো নয়, মুখ দিয়ে যে গুলি চালিয়েছে, যে কুৎসিত অপবাক্য ব্যবহার করেছে, বিচারপতির চেয়ারটাকে সর্বনাশ করেছে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ আজকে সবাই বিচার ব্যবস্থাকে সম্মান করে, কিন্তু বিচারপতির চেয়ারকে কি আর আগের মতো সত্যি মানুষ শ্রদ্ধা করতে পারে? যখন বিচারপতির চেয়ারে বসে থাকা অবস্থায় মানুষ দেখে যে সে বিজেপির সাথে যোগাযোগ রাখছে, বিজেপি তার সাথে যোগাযোগ রাখছে, যখন মানুষ দেখে যে সে বিজেপির টিকিটে কুলিং অফ পিরিয়ড না নিয়েই সে যোগদান করে এবং প্রার্থী হয়ে যায়, তখন মানুষের কি বুঝতে অসুবিধা থাকে না রাজনৈতিক উদ্দেশ্যে তার রায়গুলো ছিল? কেন তিনি সারদার মামলা নিয়ে কোনো কথা বলেননি, উল্টে মামলাটাকে হিমঘরে পাঠিয়ে দিয়েছিলেন? সারদা কর্তা সুদীপ্ত সেন তো ব্যাংক ড্রাফট দিয়ে প্রমাণ করে দিয়েছিল যে সারদায় এই কাঁথিতে সারদা এনক্লেভ করার জন্য যে পুরসভার ক্ষমতাই নেই G+4 বিল্ডিং প্ল্যান স্যাংশন দেওয়ার, কোস্টাল এরিয়ার কিছু রেগুলেশন থাকে, সেখানে কি করে 14 তলা 20 তলা বাড়ির পারমিশন দেওয়া হবে? সারদা কর্তা সুদীপ্ত সেন চেকে, ড্রাফটে এবং ক্যাশে 50 কোটি টাকা দিয়েছিলেন, অভিযোগ করেছিলেন লিখিত আকারে। কেন সেই মামলা হিমঘরে? কেন ডিপিএসসি সমস্ত জেলায় উনি রায় দিয়েছিলেন, কেন পূর্ব মেদিনীপুরের ডিপিএসসিতে রায় দেননি 2015-16? কারণ শুভেন্দু অধিকারী ওখানে টাকা খেয়ে চাকরি পাইয়েছিল, ধরা পড়ে যেত সেই জন্য। এই যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, তার কাছ থেকে আপনি কি আশা করেন? সেই অভিজিৎ গাঙ্গুলি বাংলার বিচার ব্যবস্থার কলঙ্ক। আর বিজেপির আমলে তো বিচার ব্যবস্থার উপর সত্যি সত্যিই প্রশ্ন উঠছে, কারণ একের পর এক, সবচেয়ে বড় কথা সুপ্রিম কোর্ট, তার উপরে কারোর কিছু বলার থাকে না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে রাম মন্দির নিয়ে, সবাই ভারতবর্ষের মানুষ মেনে নিয়েছে, কারণ ভারতবর্ষের মানুষ গণতন্ত্র সংবিধানে বিশ্বাস করে। আজও আম্বেদকরকে সাভারকারের ওপরে রাখে ভারতবর্ষের মানুষ। কিন্তু যখন রাম মন্দিরের রায় দেওয়া বিচারক বা 370 বিলোপ করার বিচারক, তাদের কাউকে কাউকে দেখা যায় পরবর্তীকালে প্রাইজ পোস্টিং পেতে, কেউ কোনো রাজ্যের রাজ্যপাল হয়ে যায়, কেউ রাজ্যসভার মনোনীত সাংসদ হয়ে যায়, কেউ বিভিন্নভাবে অন্যভাবে বেনিফিটেড হয়, তখন তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো ওঠে যে রায়গুলো তার পেছনে যে বিচারপতিরা ছিলেন তাদের ইন্টিগ্রিটি নিয়ে তো প্রশ্ন উঠে যায়। এই প্রশ্ন আজকে দেশের মানুষের মনে, ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর যে সম্পূর্ণ শ্রদ্ধার বাতাবরণ ছিল, কোথাও একটা বিজেপির কার্যকলাপে সেই জায়গা কিন্তু নষ্ট হচ্ছে সাম্প্রতিক অতীতে। বারংবার ভারতবর্ষের মানুষ এটা প্রত্যক্ষ করেছে। আর বাংলার বুকে তো অভিজিৎ গাঙ্গুলি যা করেছেন বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা উঠিয়ে দেওয়ার জন্য একটা লোকই যথেষ্ট।
দাদা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে মদ্যপ অবস্থায় তার উপর চড়াও হয়ে তার হাতে ধাক্কা দিয়ে মোবাইল ফেলে দিয়েছেন বাবুল সুপ্রিয়, এবং এই অভিযোগ তিনি বলছেন যে তিনি এখন কলকাতা নেই, কলকাতা ফিরে তিনি পুলিশের দ্বারস্থ হবেন এবং তার পাশাপাশি তিনি আইনেরও দ্বারস্থ হবেন, মানে আদালতের দ্বারস্থ হবেন, তিনি জানিয়ে গেছেন। দেখুন, সব আদালতে সব বিচারপতির নাম তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়। উনি আদালতের দ্বারস্থ হন, আদালতে এই বিষয়টা বোঝা হবে। আর যে ঘটনার কথা উনি বলছেন, সবাই, এমনকি বাবুল সুপ্রিয়র সাথে যে সিকিউরিটি ছিলেন তারা নিজেরাও পুরোটা ভিডিও করেছেন, পুরো ভিডিও দেখা গেছে, বাবুলকে দেখা গিয়েছে, বাবুলের বক্তব্য শোনা গিয়েছে, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি গাড়ির ভেতর থেকে কী করছিলেন সেটা কিন্তু এখনও প্রমাণ হয়নি। অভিজিৎ গাঙ্গুলি গাড়ির ভেতরে বসে যে কুৎসিত গালিগালাজ করেছেন সেটা কি উনি কোথাও ডিনাই করতে পেরেছেন? এখনও বলেছেন যে আমি ওই গালিগালাজটা করিনি? ওনার যদি হিম্মত থাকে উনি বলুন না যে আমি গালিগালাজটা করিনি। উনি নিজে সাংসদ পদের অপব্যবহার করছেন। উনি নিজে, কালকে পুরো ঘটনা ভিডিও ধরা আছে, সমস্ত ভাইরাল ভিডিওতে আপনিও দেখেছেন, আমিও দেখেছি। কোথাও বাবুল সুপ্রিয়কে দেখে এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে বাবুল সুপ্রিয় কোনো অসংযত আচরণ করেছেন। আমি আবারও বলছি, বাবুল সুপ্রিয় রাজনীতির আপনি পক্ষে থাকতে পারেন, আপনি বিপক্ষে থাকতে পারেন, আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু বাবুল দিনের শেষে বাংলার গর্ব। বাবুলের মতো গায়ক বাংলার বুক থেকে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে। বাবুল গায়ক হিসেবে, বাংলার ভূমিপুত্র হিসেবে বাংলার যে কোনো মানুষের কাছে গর্বের। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার গর্ব একজন মানুষকেই অভিজিৎ গাঙ্গুলির মতো একটা কুৎসিত মানসিকতার মানুষ যে ভাষায় আক্রমণ করেছে, তার জন্য ওকে জনসমক্ষে আগে ক্ষমা চাইতে হবে।